female patient of age 22 years, admitted with the complaints of decreased urine output for last 7 days. On examination, her blood pressure is 160/100 and there is bilateral leg edema. How can we evaluate this patient? বুঝা গেল সিনারিওটা? আদনান বুঝতে পারছো? জি আদনান স্যার আরেকটু স্লোলি স্যার বললে আর একটু স্লোলি বলবো, সময় কম তো, অলরেডি তো আধা ঘন্টা চলে গেছে। আচ্ছা, বললাম একটা ফিমেল পেশেন্ট 22 বছর বয়স, admitted with the complaints of decreased urine output for last 7 days. On examination, her BP is 160/100 and there is bilateral leg edema. এখন বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ। এখন আমরা কেমনে ইভালুয়েট করবো এই পেশেন্টটাকে, ঠিক আছে? তো এই পেশেন্ট ইভালুয়েট করতে গেলে কি করতে হবে, আমাদের কি করতে হবে? সবাই অনলাইনে থাকবা, ক্যামেরা অন করবা, সবাই ক্যামেরা অন করো, তো আমার সুবিধা, দেখতে সুবিধা, দেখে বোঝানো যায় ভালো। তো এখন আমরা কি করব? সায়েম তোমার ক্যামেরা অন করো, সায়েম, রূপা ক্যামেরা অন করো, বোঝা যাচ্ছে আমাকে? হ্যালো? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তোমার সবাই ক্যামেরা অন করো, এখন বলো তাহলে আমরা কিভাবে আগাবো? এই পেশেন্ট কি বললাম, ইউরিন আউটপুট কমে গেছে, তার মানে কি অলিগিউরিয়া, তাই না? ইউরিন আউটপুট কম মানে কি অলিগিউরিয়া। বয়স হলো 22 বছর, সাথে কি আছে, ব্লাড প্রেশার বেশি আছে, সিস্টোলিক প্রেশার বেশি, ডায়াস্টোলিকও বেশি, 160/100, তাই না? হ্যাঁ, এবং লেগ ইডেম আছে। তাহলে আমরা যদি একসঙ্গে বলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হবে, এই পেশেন্টের ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হবে? ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হবে? 22 বছর বয়স, ডিক্রিজ অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরিতে কি লেগ ইডেমা হবে? সাথে সাথে হাইপারটেনশন হবে? অ্যাকিউট কিডনি ইনজুরিতে ইউজুয়ালি হাইপারটেনশন হয়, হাইপারটেনশন থাকে না। কি হবে একজন বলো তো দেখি, বলো। অনামিকা আছো নাকি? কিডনি ইনজুরি হতে পারে স্যার। হ্যাঁ, অ্যাকিউট কিডনি, তোমার কি নাম তুমি যে বলতেছো? আমি ছবি তো দেখি না কাউটা। সবাই ক্যামেরাটা অন করো না, সবাই ক্যামেরা অন করো। রিপন, হ্যালো রিপন, এলা আসো, লাইনে আসো। হ্যালো স্যার, কোশ্চেনটা আরেকবার বলেন একটু। কোয়েশনটা হলো 22 বছরের ফিমেল পেশেন্ট, এক সপ্তাহ থেকে ইউরিন আউটপুট কমে গেছে, ডিক্রিজ ইউরিন আউটপুট, এই নিয়ে ভর্তি হয়েছে। তুমি এক্সামিনেশনে পেশেন্ট ইজ হাইপারটেনসিভ, 22 বছর বয়স, 160/100 and bilateral leg edema. How can we evaluate this patient? বুঝা গেছে কোয়েশনটা? জি স্যার। তাহলে কি হইতে পারে? স্যার, হিস্ট্রি নিতে হবে যে স্যার কোনো স্কিন ইনফেকশন বা স্কিন ইনফেকশন আছে বা সোর থ্রোট আছে কিনা, তাই না? আমরা কেন স্কিন ইনফেকশনের হিস্ট্রি কেন নিব? এটা স্যার পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হওয়ার চান্স আছে। হইতে পারে। স্কিনের হিস্ট্রি কেন নিব? স্কিনের হিস্ট্রি নিব দেয়ার ইজ স্কেবিস, স্কেবিস আছে কিনা, তাই না? স্কেবিস থেকেও কিন্তু হইতে পারে, তাই না? আইদার স্কিন ইনফেকশন ফ্রম স্কেবিস অর ফ্রম সোর থ্রোট, মানে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট। তো আমরা এই পেশেন্টের হিস্ট্রি নিব তার 2 থেকে 3 সপ্তাহ আগের থেকে, তার যে ইনভলভমেন্ট, যেটা হলো আমরা বললাম 1 সপ্তাহ থেকে বললাম তার ডিক্রিজ ইউরিন আউটপুট, আমরা তারও 1 সপ্তাহ আগে, হ্যাঁ, অর্থাৎ টোটাল 2 থেকে 3 সপ্তাহ আগে তার সাইন ডেভেলপমেন্টের 2 থেকে 3 সপ্তাহ আগে আইদার সোর থ্রোট অথবা স্কেবিস ছিল কিনা, এটা নিব। দেবাঞ্জিনী না দেবজানী শাহ, তুমি ক্যামেরা অন করা আছে? হ্যালো দেবজানী, হ্যালো 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 হ্যালো,
তোমাদের সবার ক্যামেরাটা অন করো, ক্যামেরা অন করো, নাহলে আমি দেখে পড়াইলে আমার জন্য সুবিধা হয়। হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছি আমরা। তোমরা ক্যামেরা অন করো সবাই, ক্যামেরা সবাই অন করো। আচ্ছা, তাহলে আমরা এই পেশেন্ট কি ডায়াগনোসিস বলবো? এই পেশেন্ট আর কি হিস্ট্রি নিব? এই পেশেন্ট হিস্ট্রি নিব তার ইউরিন, যে আমরা বললাম অলিগুরিয়া, তাহলে অলিগুরিয়ার সঙ্গে এই পেশেন্টের ইউরিনটা রেড কালার ছিল কিনা, এটুকু আমরা হিস্ট্রি নিব। কেন বলো তো, একজন বলো তো, ইসরাত বলো কেন আমরা হিস্ট্রি নিব? আমার সঙ্গে শেয়ার করো, নাহলে তো আমি বুঝতে পারতেছি না। স্যার শেয়ার। স্কিন ইনফেকশন আর হ্যাঁ স্কিন ইনফেকশন স্ক্যাবিসের জন্য, আর সোর হ্যাঁ থ্রোট হলো পোস্ট স্ট্রেপ্টোককাল ইনফেকশন এর জন্য। হ্যাঁ, তা আলটিমেটলি কি হবে? গ্লুমেরুলো নেফ্রাইটিস। আলটিমেটলি কি হবে এই পেশেন্ট? আমরা যে সিনারিও বললাম, আমাকে ইভালুয়েশন করতে গেলে এই পেশেন্টটা, আমি ধরে নেবই পেশেন্টটা গ্লুমেরুলোনেফ্রাইটিস। আমরা যে সিনিয়র বলছি সেখান থেকে কি হইতে পারে? গ্লুমেরুলোনেফ্রাইটিস। তো গ্লুমেরুলোনেফ্রাইটিস আমাদের কি কি জিজ্ঞেস করতে হবে? তার ইউরিনটা রেড কালার কিনা, তাই না? তাহলে এই পেশেন্টকে আমরা কি জিজ্ঞেস করব? তার ইউরিনটা রেড কালার কিনা। যেহেতু পেশেন্ট হাইপারটেনশন আছে, তাহলে ইউরিনটা রেড কালার আছে কিনা জিজ্ঞেস করতে হবে। রেড কালার ইউরিন মানে কি? হেমাচুরিয়া, তাই না? রেড কালার ইউরিন মানে কি? হেমাচুরিয়া। হেমাচুরিয়া, হেমাচুরিয়া, তাই না? তো হেমাচুরিয়ার কারণ কি কি আছে? হেমাচুরিয়ার কারণ আমরা যদি এজেউল বলি, হেমাচুরিয়ার কি কি কারণ আছে? বিভিন্ন বয়সে বিভিন্ন কারণ আছে। যদি এজেউল বলি, what are the causes of হেমাচুরিয়া, তাহলে কয়েকটা কারণ বলতে পারবা? হ্যাঁ, এই দেখো তোমাদের বই থেকে আমি লিখে নিয়ে আসছি, তোমরা সবাই পারবা। আমরা যদি এই এই ছবিটা খেয়াল করো, ডেভিডসনের ছবি, হ্যাঁ, এই ছবিটা দেখা গেছে? হেমাচুরিয়ার কারণ কি? প্রিরেনাল, রেনাল এন্ড পোস্ট রেনাল, তাই না? তো হেমাচুরিয়া মানে কি? ইউরিনের সঙ্গে ব্লাড যাওয়া, তাই না? তাহলে প্রিরেনাল কি কজ? যদি সিস্টেমিক কোনো কজ থাকে, মনে করো ব্লাড ডিজঅর্ডার থাকে, কোগুলেবিলিটি ডিজঅর্ডার থাকে, তারপর যদি মনে করো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকে, তারপর যদি মনে করো লিউকেমিয়া থাকে, অর্থাৎ সিস্টেমিক যে সমস্ত কারণে ইউরিন দিয়ে কি যাবে? ব্লাড যাবে, দ্যাট ইজ প্রিরেনাল কজ। আর রেনাল কজ কি? রেনাল কজ দেখো, এই যে ছবিটা দেখো, রেনাল কজ হচ্ছে আমরা জানি কি? গ্লোমেরুলার একুট গ্লোমেরুলার অর্থাৎ গ্লোমেরুলার ক্যাপিলারি ইটসেলফ, হ্যাঁ, যদি ক্যাপিলারি ইনজুরি হয়, যদি পাইলোনেফ্রাইটিস হয়, যদি টিউবুলো ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়, হ্যাঁ, যদি রেনাল স্টোন হয়, যদি কিডনিতে ট্রমা হয় বা ইনজুরি হয়, হ্যাঁ, তাহলে কি? রেনাল কজ। আর পোস্ট রেনাল কজ কি? এই কিডনির পরে কি? যদি প্রস্টেটিক এনলার্জমেন্ট হয়, যদি ব্লাডারে স্টোন হয়, ট্রমা হয়, ইউরেথ্রাইটিস হয়, হ্যাঁ, দিস আর দ্য পোস্ট রেনাল কজ। বুঝা গেল? তোমরা তো রেসপন্স করো না, আমি কেমনে বুঝবো? সাদিয়া, তুমি লাইনে আছো? সাদিয়া, জি স্যার, বোঝা যাচ্ছে। তোমার ক্যামেরা কি অন করা? ক্যামেরা, হ্যালো, তোমরা সবাই ক্যামেরাটা অন করো না, আমি তো বারবার বলতেছি ক্যামেরাটা অন করো, যার যার ক্যামেরা অন করো। আমি তো কাউকে দেখতে পারছি না, এই জন্য তো ওয়ান সাইড হয়ে গেছে, দেখতে পেলে আমার সুবিধা হয়। সবাই ক্যামেরাটা অন করো। হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে। তাহলে কে আসো? সাকত নাকি? তাহলে আমরা কি বললাম? প্রিরেনাল বললাম, রেনাল বললাম, এখন যে এইভাবে তাকো, ক্যামেরা সবাই অন করে রাখবা। প্রিরেনাল, রেনাল এন্ড পোস্ট রেনাল, এগুলো কার কারণ বলতেছি আমরা? এই যে কারণগুলো কিসের কারণ? হেমাচিউরিয়া। হেমাচুরিয়া। হেমাচুরিয়া মানে কি? যদি ইউরিনের সঙ্গে ব্লাড যায়। তাহলে দেখো, প্রিরেনাল মানে কি? প্রিরেনাল মানে কিডনিতে আসার আগে। তার মানে আমরা বললাম যদি সিস্টেমিক কোনো কজ থাকে, আমরা যদি অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ দিই, আমরা জানি অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ খেলে দ্যাট ইজ টেন্ডেন্সি টু ব্লিডিং, তাই না? তারপরে আমরা বললাম যদি তোমার সিস্টেমিক ডিজিজ লাইক লিউকেমিয়া, হ্যাঁ, বা অ্যাপ্লাস্টিক এনিমিয়া। অ্যাপ্লাস্টিক এনিমিয়া কি হয়? ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় না? অ্যাপ্লাস্টিক এনিমিয়ায়, অ্যাপ্লাস্টিক স্যার। এনিমিয়ায় কি হয়? ব্লিডিং হয়। তো কিডনি দিয়ে ব্লিডিং হইলে, যদি ইউরিন দিয়ে ব্লিডিং হয়, তাকে আমরা বলবো হেমাচুরিয়া। সেম, দিস আর দ্য কজ অফ প্রিরেনাল। এখন যেভাবে আসো লাইনে ভাবে সবাই থাকবার, ক্যামেরাটা সবাই অন করে রাখবা, তাইলে সুবিধা। এবার আসলাম রেনাল। রেনাল মানে কি? কিডনির কজে যদি কোনো কারণে হেমাচুরিয়া, সেটার মধ্যে আমরা কি বলছি? মনে রাখা সহজ। কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি বলছি, তারপরে কি বলছি? টিউবুল বলছি, রেনাল পেলভিস বলছি, তাই না? পেলভিসে বলছি পাইলোনেফ্রাইটিস, তারপরে টিউবুলে বলছি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আর কিডনির সেল বলছি স্ট্রোমা, স্টোন, এগুলো আমরা বলছি, তাই না? এখানে আরেকটা কথা আসবে কমন, যেটা ইনফেকশন। হ্যাঁ, কোন ইনফেকশনে বলতে হেমাচুরিয়া হয়? কিডনিতে কোন ইনফেকশনে হেমাচুরিয়া হয়? কিডনি ইটসেলফ। টিউবারকুলোসিস। ভেরি গুড, টিউবারকুলোসিস। তাহলে টিবিটাও বলতে হবে। এতক্ষণ আমরা বলিনি, এখন বললাম টিউবারকুলোসিস। কোন জায়গার টিবি? রেনাল টিবি, তাই না? রেনাল টিউবারকুলোসিসও হেমাচুরিয়া হয়, তাই না? রূপা,
বুঝা গেল? হ্যাঁ, বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা, এখন আসো পোস্টেনাল। পোস্টেনাল মধ্যে আমরা কি বলছি? পোস্টেনাল হচ্ছে যদি কিডনির পরে যদি কোনো কারণে স্টোন থাকে, ট্রমা থাকে, একই কথা। স্টোন, ট্রমা, ইনজুরি, প্রস্টেটিক এনলার্জমেন্ট এগুলো থাকলে হেমাচুরিয়া হবে। হ্যাঁ? আর কিডনির যে গ্লোমেরুলার ক্যাপিলারি, কিডনির সেলফ, এখানে আমরা কি বলছি? কি বলছি? ক্যাপিলারিতে বলছি গ্লোমেরুলোনেফ্রাইটিস, টিউবুলে বলছি ইন্টারস্টিশিয়াল ডিজিজ, পেলভিসে বলছি পাইলোনেফ্রাইটিস। তাহলে এই যে দেখো আর ইনফেকশন বলছি, ইনফেকশনে বলছি টিউবারকুলোসিস। তাহলে গ্লোমেরুলোনেফ্রাইটিস কথাটা আমরা কোন জায়গায় বলছি? গ্লোমেরুলোনেফ্রাইটিস কোন জায়গায় বলছি? কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি ইটসেলফ। তার মানে কি? যদি কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি ইনজুরি হয়, গ্লোমেরুলার ক্যাপিলারি তো বুঝো, হ্যাঁ? গ্লোমেরুলার ক্যাপিলারি বুঝো? হ্যাঁ? কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি এটা না? এই যে ছবিটা আমি দিলাম, এটা না? এই যে এফারেন্ট গেল, গিয়া ক্যাপিলারি ইটসেলফ, তারপরে ইফারেন্ট দিয়ে আসলো, এই তো? গ্লোমেরুলার ক্যাপিলারি বলতে তো এইটুকুই নাকি? জি স্যার। জি স্যার, জি আচ্ছা, স্যার। জি স্যার। যদি কোনো কারণে এই আমরা তো জানি ক্যাপিলারি তো একটা ব্লাড ভেসেল, তাই না? লুমেন, ভিতরে কি আছে? লুমেন। বাইরে কি আছে? ওয়াল। আমার হাতের দিকে খেয়াল করে, এই যে লুমেন আর এই হচ্ছে ওয়াল। যদি কোনো কারণে এই ক্যাপিলারি ইনজুরি হয়, সেটা ওয়ালে হইতে পারে, এন্ডোথেলিয়াম হইতে পারে, তার সাপোর্টিং স্ট্রাকচার হইতে পারে, অর্থাৎ একটা ব্লাড ভেসেলের ওয়াল ইনজুরি। কোন ব্লাড ভেসেলের ওয়াল ইনজুরি? কোন ব্লাড ভেসেলের? কিডনির ব্লাড ভেসেলের ওয়াল ইনজুরি। কিডনির কোন জায়গার ব্লাড ভেসেল? এফারেন্ট যে ঢুকলো যেটা, অর্থাৎ রেনাল আর্টারি তো ভাগ হয়ে একসময় গিয়ে কি হয়? গ্লোমেরুলার ক্যাপিলারি হয়, তাই না? এই যে ছবিটা আমরা রাখছি। তো এই জায়গায় দেখো, এখানে দেখো কিছু সাপোর্টিং আছে, এই যে এটা হচ্ছে ক্যাপিলারি লুমেন, হ্যাঁ? এই হচ্ছে সাপোর্টিং মেসেঞ্জার সেল, পডোসাইট, এই যে এন্ডোথেলিয়াম, এই যে ফাইব্রাস টিস্যু, বুমেন্স ক্যাপসুল, এগুলো সব মিলেই তো ক্যাপিলারি, তাই না? ক্যাপিলারি লুমেন আর হচ্ছে ওয়াল। তো লুমেনও ইনজুরি হতে পারে, এন্ডোথেলিয়ালও ইনজুরি হতে পারে, ওয়ালও ইনজুরি হতে পারে। যদি ইনজুরিটা বিভিন্ন কারণে হতে পারে, আমরা যেটা নিয়ে আলাপ করতেছি সেটাকে আমরা বলতেছি গ্লোমেরুলো নেফ্রাইটিস। তার মানে কি? ইনজুরি টু দ্য blood vessel, that is glomerular capillary, either in the endocyte or in the wall or in the outside the wall, that is called glomerulonephritis. Why it is called glomerulonephritis? As it is involve the glomerular capillary of the kidney, so it is called glomerulonephritis. বুঝা গেল? তাহলে এই সমস্ত জায়গায় ইনজুরি কি কারণে হইতে পারে? গ্লোমেরুলার ক্যাপিলারি ইনজুরি কেন হইতে পারে? এটা ইনফ্লামেশন হয়ে, তাই না? নেফ্রাইটিস মানে কি? এই যে আমরা বললাম গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কি? ইনফ্লামেশন। ইনফ্লামেশন। কি ইনফ্লামেশন? গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, ক্যাপিলারি। তাই না? ইনফ্লামেশন কেন হইলো? ওই যে আইতে তোমরা বলছো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, তাই না? ইনফেকশন একটা কজ, আদার দেন ইনফেকশন হইতে পারে। আমরা যদি ইনফেকশন নিয়ে ভাবি, তাহলে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল মানে কি? হইলো সোর থ্রোট। সোর থ্রোট কার দ্বারা হইলো? সোর থ্রোটটা কার দ্বারা হইলো? স্ট্রেপ্টোকক্কাস দিয়ে। স্ট্রেপ্টোকক্কাস কোথায় হইলো? টনসিল নাকি? জি স্যার, পোস্ট টনসিল হইলো তো। জি আফরিন, স্যার। তুমি শুনতেছো? জি স্যার। তুমি কি বাড়ির বাইরে বসছো নাকি না ঘরের ভিতরেই? স্যার ঘরে স্যার। আচ্ছা, অসুবিধা নেই। কোথায় তোমার বাড়ি কোথায়? টাঙ্গাইল মধুপুর। আচ্ছা, অসুবিধা নেই, যে যেখানে আছে শোনো, আমাকে খেয়াল করলেই হবে। তো আমরা বললাম টনসিলাইটিস হলো কার দ্বারা? স্ট্রেপ্টোকক্কাস দ্বারা, তাই না? হ্যাঁ, তাহলে হইলো টনসিলে, কিন্তু কিডনিতে কেন ইনভলভমেন্ট হইলো? এটা কেউ আনসার বলতে পারবে নাকি? দেখি সাকত বলো তো, কুইক বলে ফেলো। স্যার, স্যার ব্লাড স্ট্রিমের মাধ্যমে। হুম, কেন বলো তো, দেখি বুদ্ধি করে বলো তো। হুম, এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গুলো গ্লোমেরুলাসে গিয়ে জমা হয়েছে। হ্যাঁ, তার মানে স্ট্রেপ্টোকক্কাস তো একটা অর্গানিজম, তাই না? জি স্যার। স্ট্রেপ্টোকক্কাসটা কি? একটা একটা অর্গানিজম, তাই না? স্ট্রেপ্টোকক্কাস অর্গানিজম মানে একটা ব্যাকটেরিয়া, মানে একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা কাকে ইনভলভ করলো? কিডনিতে ইনভলভ করলো, তাই না? সরি, টনসিল ইনভলভ করলো, হইলো আমরা টনসিলাইটিস হইলো। এই অ্যান্টিজেনটা আবার কি করে? অ্যান্টিজেন এগেনস্টে কি হয়? অ্যান্টিবডি হয়। কার এগেনস্টে? স্ট্রেপ্টোকক্কাস এগেনস্টে একটা অ্যান্টিবডি হলো, তাই না? এই অ্যান্টিবডিটাকে কি করলো? কার সঙ্গে লিঙ্ক করলো? এই যে আমরা যে এতক্ষণ যে বললাম কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি। বুঝা গেল? আমরা টনসিলে হইলো স্ট্রেপ্টোকক্কাস সোর থ্রোট ইনফেকশন, এটার কারণে এইটা একটা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন এগেনস্টে অ্যান্টিবডি হইলো। এই অ্যান্টিবডি গিয়া কার সঙ্গে ক্রস রিয়েক্ট করলো? কার সঙ্গে? কিডনির, এই যে আমরা তো যে এতক্ষণ বলছি কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারির সঙ্গে গিয়া ক্রস রিয়েক্ট করলো। এই ক্রস রিয়েক্ট করার কারণে কি হইলো? গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে ইনফ্লামেশন হইলো,
ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ হলো। কি ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ হলো? কি ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ হলো? এই নরমাল ইনফ্লামেশনে যা মিডিয়েটর রিলিজ হয়, সাইটোকাইন, কেমোকাইন, লিউকেট্রিন, যা যা আছে সবই রিলিজ হলো। আমি কিন্তু আবার কিন্তু তোমরা ক্যামেরা অফ পাচ্ছি আর কি সবারই। না এখানে কোনো কিছু হয়েছে? তাহলে কি হলো গিয়া শেষে গিয়ে কি হলো? তাইলে টনসিলের মধ্যে ইনফেকশন হলো বাই দ্য স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস অ্যাক্ট এজ অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের এগেনস্টে কি হলো? অ্যান্টিবডি হইলো। এই অ্যান্টিবডিটাকে কোথায় বাইন্ডিং করলো? কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি। তো এটাকে আমরা বলি ক্রস রিঅ্যাকশন। এটা ক্রস রিঅ্যাকশন কেন? অর্থাৎ এই অর্গানিজমটা গিয়া কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে যে বাইন্ডিং করলো, টনসিলিও করলো, সাথে কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে বাইন্ডিং করলো, এটা কি বলছি আমরা ক্রস রিঅ্যাকশন। ক্রস রিঅ্যাকশনটা হইলো কেন? তার সিমিলারিটির কারণে। এই অ্যান্টিবডি যখন আবার সেম অ্যান্টিজেনকে এনগালফ করবে, তখন কি হবে? এই অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা অ্যাডমিক্সচার হবে, কমপ্লেক্স হবে। যখনই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, তখনই এখানে ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে দেয়ার ইজ রিলিজ অফ সাব কেমিক্যাল মিডিয়েটর। এই কেমিক্যাল মিডিয়েটর কারা? ইনফ্লামেটরি মিডিয়েটর। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে সাইটোকাইন, কেমোকাইন, লিউকেট্রিন, যা যা তোমরা বলো, এই সবগুলো মিলে কি হবে? কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারিকে ইনজুরি করবে। ইনজুরি হওয়ার কারণে কি হবে? গ্লোমেরুলার ক্যাপিলারি তো একটা ইনটেক্ট জিনিস, তাই না? ইনটেক্ট জিনিস না? গ্লোমেরুলার ক্যাপিলারিটা কি ইনটেক্ট না? জি স্যার। হ্যাঁ। যখন একটা ইনজুরি হবে, ইনফ্লামেটরি ইনজুরি হবে, তখন কিন্তু সাদিয়া কথা শোনা যাচ্ছে? সাদিয়া, সাদিয়া আসো লাইনে? হ্যাঁ, সাদিয়া কথা শুনতেছো? জি আচ্ছা, তাহলে এই যে ইনফ্লামেটরি ইনজুরিটা হবে, এই ইনফ্লামেটরি ইনজুরি হওয়ার নরমালি তো এন্ডোথেলিয়াম কি থাকে? ইনটেক্ট থাকে, তাই না? তখন আর এন্ডোথেলিয়াম ইনটেক্ট থাকবে না, যার জন্য কি হবে? এই এন্ডোথেলিয়ামে তখন কি পাস করবে? ব্লাড এন্ড প্রোটিন। বুঝা গেল? হ্যাঁ, জি স্যার। নরমালি তো এন্ডোথেলিয়াম থেকে ব্লাড যাওয়ার কথা না, অল্প পরিমাণ প্রোটিন যায়, ফিজিওলজিক্যাল অ্যামাউন্ট প্রোটিন যায়। কিন্তু যখন এই এন্ডোথেলিয়াম ড্যামেজ হবে বা এন্ডোথেলিয়াম যখন ইনজুরি হবে, তখন তখন কি হবে? বেশি করে প্রোটিন এবং ব্লাড যাবে। কি ব্লাড যাবে? ভেসেলস থেকে ব্লাডটা গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে পাস করে ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে যখন ইউরিন দিয়ে ব্লাড বেশি যাবে, তখন তাকে আমরা বলবো গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর যখন প্রোটিন বেশি যাবে, একই মেকানিজম, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে বলবো আমরা নেফ্রোটিক সিনড্রোম। বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে ইউরিন দিয়ে যখন ব্লাড বেশি পাস করবে, তাকে বলবো গ্লোমেরুলোনেফ্রাইটিস, মানে নেফ্রাইটিস। আর যখন এই একই জিনিস যদি প্রোটিন বেশি যায়, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো না নেফ্রোটিক সিনড্রোম। তাহলে আমাদের যে পেশেন্টটা ছিল, দেখো দুইটা জিনিস পেয়ে গেলাম। কি কি পেয়ে গেলাম? অলিগুরিয়া পেয়ে গেলাম। তাহলে কিডনির ভলিউম কি হয়ে যাবে? এই যে ব্লাড পাস করে ইনফ্লামেশন হয়, যার জন্য টোটাল কিডনির সার্কুলেশনটা কমে যাবে, ফ্লোটা কমে যাবে। এই ফ্লো কমে যাওয়ার কারণে কি হবে? অলিগুরিয়া হবে। তাহলে অলিগুরিয়া পাইলাম। আর কি পাইলাম? রেড কালার। রেড কালার কি পাইলাম? ইউরিন পাইলাম, তাই না? আর এই যে কিডনির যে ব্লাড ফ্লো কমে গেল, কিডনিতে সাপ্লাই কমে গেল, যার জন্য ইউরিন আউটপুটটা কি হয়ে গেল? ইউরিন আউটপুট কি হলো? হ্যাঁ, কমে যাবে স্যার। কমে যাবে। তাহলে অলিগুরিয়া পাইলাম। তাহলে হাইপারটেনশন কেন? এই যে আমরা যে পেশেন্ট শুরু করছিলাম হাইপারটেনশন দিয়ে, বলো তো দেখি হাইপারটেনশন কেন? একজন বলো তো, হাইপারটেনশন কেন? এই পেশেন্টের যে বললাম মাত্র 22 বছর বয়স, কিন্তু ব্লাড প্রেশার 160/100, এটা কেন? স্যার, যেহেতু স্যার আউটপুট কমে গেছে স্যার, রিঅ্যাবজর্পশন, আউটপুট কমে গেছে, রেনাল তাহলে কিডনির রেনাল ফাংশনটা স্যার ঠিক মতো হচ্ছে না স্যার। একটা কারণ। তো যখনই কিডনিতে ব্লাড ফ্লো কমে যায়, তখনই কি হয় বলো তো? কিডনিতে যখনই ব্লাড ফ্লো কমে যায়, তখন কিডনি থেকে রেনিন সিক্রেশন হয়, তাই না? রেনিন জি স্যার। অ্যাঞ্জিওটেনসিন রেনিন অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন মেকানিজমটা মেকানিজম অ্যাক্টিভ হয়, এটা কিডনি নরমাল ফেনোমেনা। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেশন হয়। তো যখন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম অ্যাক্টিভেশন, তখন কি হয়? সেকেন্ডারি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হয়। রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়। ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যায়, সল্ট রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়। এর কারণে কি হয়? হাইপারটেনশন হয়। যখন এই সল্ট এন্ড ওয়াটার ব্লাড রিটেনশন বাড়ে, ভলিউম বাড়ে স্যার। হ্যাঁ, এটা ইনিশিয়ালি না, সেকেন্ডারিলি। যখন, যার জন্য কি হয়? হাইপারটেনশন হয়। বুঝতে পারছি? যার জন্য কি হলো? হাইপারটেনশন হলো।
আচ্ছা, তাহলে আর কি সিনারি ছিল আমার? আর কি ছিল? আর কি ঘটনা ছিল সিনারিওতে? লেগ এডিমা ছিল, তাই না? মা হ্যাঁ, আমি একটা ছবি দেখাই। দেখো তো দেখা যায় কিনা এই ছবিটা? জি স্যার দেখা যাচ্ছে। এই ছবিটা দেখা যায়, ডান দিকের ছবিটা, ডান দিকের ছবিটা, এই ছবিটা দেখা যায়, এটা জি জি স্যার স্যার। দেখা যাচ্ছে। লেগ এডিমা আছে না? এই যে লেগ এডিমা আছে না? দুই পাশে পা জি ফুলে না? স্যার। এই জি লেগ স্যার। এডিমা। হ্যাঁ, লেগ এডিমা কেন? লেগ এডিমা কেন? এই যে আমরা তো জানি স্যার কিডনিতে ফ্লুইড বেশি রিঅ্যাবজর্পশন হওয়ার ফ্লুইড কারণে। হ্যাঁ, ফ্লুইড বেশি হওয়া বললো তাহলে লেগ এডিমা আছে, তাই না? তাহলে আমরা বলছিলাম অন এক্সামিনেশন দেয়ার ইজ বাইলেটারাল লেগ এডিমা। লেগ এডিমা হইতে পারে, আবার ফেশিয়াল এডিমা হইতে পারে, এইভাবে হইতে পারে। হ্যাঁ, লেখা আছে পেশেন্ট উইথ অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাই না? তাহলে আমরা বুঝে গেলাম কেন লেগ এডিমা হলো, ডিউ টু সেকেন্ডারি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, যার জন্য হাইপারটেনশন হলো, যে কারণে ফ্লুইড রিটেনশন হলো, একই কারণে কি হলো, লেগ এডিমা হলো, তাই না? আচ্ছা, এখন আসো, এই পেশেন্টের মেইন ঘটনা কি ঘটলো? মেইন ঘটনা ইনফ্লামেশন হলো। কোথায় ইনফ্লামেশন হলো? কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারিতে, তাই না? হ্যাঁ, এই গ্লোমেরুলার স্যার। ক্যাপিলারিতে যখন ইনফ্লামেশন হয়, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়, এন্ডোথেলিয়াল ব্রেকডাউন হয়, যার জন্য ইউরিনের ভলিউম কমে যায়, কারণ কারণ তখন তো পুরো মতো সার্কুলেট করতে পারে না। ইউরিনের ভলিউম কমে যায় কিন্তু ইউরিন দিয়ে ব্লাড পাস করে, যার জন্যই অলিগুরিয়া, হেমাচুরি, আমরা বলছি প্রোটিনও কিছু পাইতে পারি। এখন তাহলে এই পেশেন্টে যদি আমরা ইউরিন টেস্ট করি, তাহলে আমরা ইউরিনে কি পাবো? তাহলে এজিএন, আমরা যে বললাম গ্লোমেরুলোনেফ্রাইটিস, আমরা তাহলে ডায়াগনোসিসটা কি হবে? গ্লোমেরুলো ডায়াগনোসিস কি হলো এই পেশেন্টের? ডায়াগনোসিস কি হলো? গ্লোমেরুলো নেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে যদি অ্যাকুট কন্ডিশনে থাকে আমরা কি বলবো? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর যদি ক্রনিক কন্ডিশনে থাকে আমরা বলবো ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। যেহেতু পেশেন্টের হিস্ট্রি আমরা শুরুতেই বলছি 7 দিন, তাহলে এটা কি অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ, এজিএন। তাহলে দেখো পেশেন্ট এতগুলো ম্যানিফেস্টেশন নিয়ে আসছে, অতগুলো জিনিস নিয়ে আসছে, আমরা যদি একটা সিম্পলি টেস্ট করি, কোন টেস্ট করে আমরা বলতে পারবো? সিম্পলি একটা টেস্ট করে বলে দিব পেশেন্ট সাফারিং ফ্রম হেমাচুরিয়া এন্ড মে বি দ্য কজ অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, বলো তো? ইউরিন স্যার। রুটিন মাইক্রোস্কোপি ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ভেরি গুড। ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন। আমরা যেহেতু আমরা বলছি ফিমেল পেশেন্ট, অবশ্যই তার আগে আফটার এক্সক্লুশন অফ কি ফিজিওলজিক্যাল ক্রাইটেরিয়া। মেনস্ট্রুয়েশন। হ্যাঁ, তো ফিজিওলজিক্যাল ক্রাইটেরিয়া, যদি তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি আছে কিনা, তার কোনো ইনজুরি হিস্ট্রি আছে কিনা, এই হিস্ট্রিগুলো আমরা আগে এক্সক্লুশন করব। যদি এক্সক্লুশন করার পরে দেখো আমরা সিম্পলি একটা ইউরিন আইডি করি, সিম্পলি ইউরিন আইডি করলে আমরা কি পাবো? ইউরিনে কি পাবো? মেইনলি কি পাবো? প্ল্যান্টিভ হ্যাঁ, আরবিসি পাবো। আরবিসি পাবো। ইউরিনে আমরা কি পাবো? আরবিসি পাবো। তো আমরা শুরুতেই বলছি, এখন দেখা যাচ্ছে আফরিন, এখন দেখা যাচ্ছে আমাকে নাকি? তাহলে আমরা ইউরিনে কি পাবো? আরবিসি পাবো। অবশ্যই তার আগে কি করব? যেটা আমরা বলছিলাম কি আউট করব? আগে নরমাল ফিজিওলজিক্যাল কষ্ট আমরা আগে আউট করব, তাই না? সজীবুর এখন দেখা যায় নাকি? তাহলে সিম্পলি Yes, দেখো Yes, sir. একটা ইউরিনে আমরা আড়ি করে আমরা বলে দিব whether the patient is suffering from hematuria or not। এখন hematuria তে আমরা যে কজগুলো বলছি সবগুলো আমরা ক্লিনিক্যালি আমরা কি করব? ক্লিনিক্যালি আমরা কম্পেয়ার করব কোনটার কি কারণ। তো যদি এই হেমাচুরিয়ার সঙ্গে তার এইভাবে লেগ এডিমা থাকে, এই হেমাচুরিয়ার সঙ্গে তার হাইপারটেনশন থাকে, এই হেমাচুরিয়ার সঙ্গে তার বয়সটা কম থাকে, হ্যাঁ, ফিমেল পেশেন্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে মূল কারণ কি? মেন কারণ কি হবে তখন? গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখানে এই যে আমি যে দেখো আমার প্রত্যেকটা কথা একটা ইম্পর্টেন্ট আছে। আমরা শুরুতেই বলছি একটা ফিমেল পেশেন্ট। ফিমেল পেশেন্টটা কেন বলছি জানো? হ্যাঁ, কারণ তোমরা শুনছো এসএলই একটা রোগ আছে, তোমরা তো পড়ছো, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, আছে না? এসএলই মিনিং কি? জি স্যার, আপনি যেটা বলছেন এটাই। সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসিস। মেটাসাস। ফিমেল পেশেন্টদের এই জন্যই বলে আমরা ফিমেল পেশেন্টদের এসএলই বেশি হয়, আমরা জানি 9:1 এসএলই দিয়ে কত? ফিমেল ইস টু মেল রেশিও হচ্ছে প্রতি 10 জনের মধ্যে 9 জন মহিলা, একজন পুরুষ। এসএলই মানে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস হয়। এসএলই হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিজিজ, বডির সারা শরীর ইনভলভমেন্ট হয়, অনেক সিস্টেম ইনভলভমেন্ট হয়, হার্ট ইনভলভমেন্ট হয়, লাংস ইনভলভমেন্ট হয়, কিডনি ইনভলভমেন্ট হয়, ব্রেন ইনভলভমেন্ট হয়, স্কিন ইনভলভমেন্ট হয়, বিভিন্ন ইনভলভমেন্ট হয়। তো যদি এসএলইর কারণে এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, তাহলে কোন জায়গাতে হবে বলো তো? ইনভলভমেন্টটা কোন জায়গাতে হবে সাকওয়াত? যদি স্যার, এসএলইর কারণে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, আমি সব বলে দিচ্ছি, তাহলে কিডনির কোন জায়গাতে ইনভলভমেন্ট হবে?
স্যার SLE এর কারণ ক্যাপিলারি, কোন ক্যাপিলারি? গ্লোমেরুলার ক্যাপিলারি। গ্লোমেরুলার এছাড়াও ক্যাপিলারি। এটা তো কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি। এছাড়াও SLE তে কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি ছাড়াও বডির যে কোনো জায়গার ব্লাড ভেসেল ইনভলভমেন্ট করতে পারে। তাকে স্যার। আমরা বলি ভাস্কুলাইটিস। রাসনা লাইনে আছো না? কোথায় তোমার বাসা কোথায়? নরসিংদী। আচ্ছা যাক, তাহলে আমরা কি বললাম কি SLE তে ভাস্কুলাইটিস হয় বলছি না? হ্যাঁ, SLE তে ইন জেনারেল সারা বডির ব্লাড ভেসেল ইনভলভমেন্ট হতে পারে। তাহলে when there is inflammation of the blood vessel is called vasculitis. If this vasculitis occurs in the glomerular capillary is called glomerulonephritis. তাহলে আমরা বুঝলাম SLE একটা মাল্টি সিস্টেম ডিজিজ। এই SLE এর কারণেও এই এজিএন হইতে পারে। এজিএন মানে কি? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ, তাহলে এজিএন বেসিক্যালি বাস্তবে এজিএন কোনো অসুখ না, এজিএন একটা সিম্পটম। তার মূল কারণটা কি? পিছনে কোনো কজ আছে সেটা। বেশিরভাগ ক্ষেত্রে কারণ কি হয়? সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস। এবং দেখো আমি একটা ছবি দিচ্ছি, দেখো এই যে ছবিটা দেখো, লেগ ইডেমার সঙ্গে পায়ে কি আছে? ইডেমা তো আছে, আর কি আছে? রেশ আছে, তাই না? কি রেশ রূপা? এই যে রেশগুলো কিসের জন্য রূপা? স্যার ভাস্কুলাইটিসের কারণে। ভাস্কুলাইটিস মানে আমরা বললাম তো ইনফ্লামেশন অফ দ্য ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল যখন ইনফ্লামেশন হবে, ব্লাড ভেসেলের ক্যাপিলারি পারমিবিলিটি বাড়বে না? জি স্যার। যখন ব্লাড ভেসেল ইনফ্লামেশন হবে তখন ব্লাড ভেসেলের ক্যাপিলারি পারমিবিলিটি কি হবে? বাড়বে। এই বাড়ার কারণে কি হয়? রেশ হয়। তাহলে এতক্ষণ যে আমরা বললাম এজিএন এর মূলত ফিমেল পেশেন্ট হলে মেইন কজ কি? সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস। তাহলে এই যে পেশেন্টটা আমরা বলছিলাম 22 বছর বয়স, এই জন্য কিন্তু আমরা বয়সটা 22 বছর বলছি। কেন? আমরা জানি SLE এর এজ হচ্ছে 2nd to 3rd ডিকেড, তাই না? এই জন্য কিন্তু আমরা পেশেন্টটা বয়সটা আমরা 2nd to 3rd ডিকেডের মধ্যে আমরা বলছিলাম, তাই না? তাহলে এই পেশেন্ট যখন আমরা ইভালুয়েট করব, এই পেশেন্ট যখন হিস্ট্রি নিব, তখন আমাদের এখন মনে করো SLE আছে কিনা এটাকে আমাকে হিস্ট্রি থেকে বের করতে হবে। এই জন্য পেশেন্টের এলোপেশিয়া আছে কিনা, পেশেন্টের এই রেশের সঙ্গে ওরাল আলসারেশন আছে কিনা, তারপরে বাটারফ্লাই রেশ আছে কিনা, হ্যাঁ, তারপরে এলোপেশিয়া আছে কিনা, ওরাল আলসার, মুখের ভিতরে ঘা আছে কিনা, এগুলো আপনি জিজ্ঞেস করতে হবে। কেন? যদিও পেশেন্ট আমরা বলতেছি এজিএন, কিন্তু এজিএন এর পিছনে কজটা তার SLE কিনা এটা বোঝার জন্য আমরা এই পেশেন্টের যখন হিস্ট্রি নিব, তাহলে SLE ধরে বাকি হিস্ট্রিগুলো আমাকে নিতে হবে। বুঝাইতে পারছি যা বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো পেশেন্টের সিম্পলি একটা ইউরিনারিতে যদি আমরা আফটার এক্সক্লুশন অফ নরমাল ফিজিওলজিক্যাল ক্রাইটেরিয়া এক্সক্লুশন করার পর যদি আমরা একটা ইউরিনে আরবিসি পাই, সিম্পলি একটা ইউরিনে আরবিসি দিয়া আমরা পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এজিএন, এটা আমরা SLE এটা আমরা বলে দিতে পারবো না? হ্যাঁ, পারবো কিনা? সিম্পলি একটা ইউরিনে আরবিসি দেখো কত ইম্পর্টেন্ট ক্যারি করে। ইউরিনের আরবিসি আছে আর আমরা বলে দিলাম পেশেন্ট ইজ সাফার ফ্রম SLE। আন্ডারস্ট্যান্ড? বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আসো, তাহলে আমরা তো ইউরিনের রুটিন টেস্ট করলাম, ইউরিনারি করলাম, আর কি করবো এই পেশেন্টের? আর কি টেস্ট করবো? আচ্ছা, তার আগে আরেকটা কথা, তাহলে এজিএন যে আমরা বললাম, অ্যাকিউট যে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বললাম এজিএন, তাহলে এজিএন এর কি? আমরা তো বললাম এজিএন একটা সিনড্রোম, হ্যাঁ, একটা সিনড্রোম, কিন্তু মূল কারণ পিছনে অনেক কিছু থাকে। তার মধ্যে একটা কারণ থাকে SLE। তাহলে এজিএন যে একটা সিনড্রোম বললাম, এই সিনড্রোমের মধ্যে কি থাকে? ইউরিন দিয়ে 3টা থাকে, দেখো আমরা বলে ফেলছি। ইউরিন দিয়ে কি থাকে? অলিগুরিয়া, হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া, 3টা, তাই না? তারপরে কি বললাম? হাইপারটেনশন বলছি না? হ্যাঁ, জেনারেলাইজড ফ্লুইড এন্ড ওয়াটার রিটেনশন, আর দ্যাট মে লিড টু লেগ ইডেমা। এইগুলা কন্টেন্ট থাকলে তখন তাকে আমরা কি বলবো? যদি এইগুলা কন্টেন্ট থাকে, আসিফুর বোঝা যাচ্ছে? জি স্যার। এইগুলা যদি কন্টেন্ট যখন থাকবে, তাহলে এই সিনড্রোম গুলাকে আমরা কি বলবো? এজিএন। তাহলে এজিএনে কি সিনড্রোম থাকে? ইউরিন দিয়ে 3টা, হ্যাঁ, অলিগুরিয়া, হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া, হ্যাঁ, অলিগুরিয়া, হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া। তারপরে বললাম হাইপারটেনশন, তারপরে বললাম জেনারেলাইজড ফ্লুইড এন্ড ওয়াটার রিটেনশন দ্যাট মে লিডস টু লেগ ইডেমা। তাহলে দেখো এজিএন কিন্তু একদম সহজ হয়ে গেল। রূপা বোঝা গেল? রূপা? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমার কথা একটু স্পিড হয়ে যাচ্ছে নাকি? কিন্তু তোমরা পরে বই পড়ে নিবা। তাহলে দেখো বোঝা গেল এজেন্টের সাইন সিমটম হয়ে গেল, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয়ে গেল, পেশেন্ট নিয়ে আলাপ করলাম, টেস্টও বললাম, সিম্পলি টেস্ট কি করলাম? ইউরিনারি করলাম। তাহলে
এখানে ইউরিনারির অবশ্যই একটা ইম্পর্টেন্স আছে। আর কি টেস্ট আমরা করব? এটা স্যার আর কি টেস্ট করব? ইউরিনে বললাম ব্লাড পাইতে পারি, প্রোটিনও পাইতে পারি, আমরা যেহেতু বলছি প্রোটিন ইউরিয়া হয়। এছাড়া আর কি টেস্ট করব? সেরাম ক্রিয়েটিনিন করব না? আল্ট্রাসোনোগ্রাফি অফ আল্ট্রাসাউন্ড পরে সেরাম ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন অবশ্যই, যেহেতু রেনাল ইনভলভমেন্ট, তাহলে এজেন্ট থেকে রেনাল ইনভলভমেন্ট হয়, রেনাল কিডনি ফেলিওর হয়, এই জন্য আমরা কি করব? ক্রিয়েটিনিন করব। আর কি করবা? আর কি করবা? হুম? আর হেমাচুরিয়ার কজ বুঝে, হেমাচুরিয়ার ব্লাড কজ বুঝে ইউরিয়া ব্লাড ইউরিয়া করো, আল্ট্রাসাউন্ড রেনাল সিস্টেম করো, প্লেন এক্সরে কেউ বি করবা না হেমাচুরিয়ার কজ বের করার জন্য? করবা না? জি প্লেন স্যার। এক্সরে কেউই করবা না, কারণ যেহেতু আমরা স্টোন বলছি, ট্রমা বলছি, যদি হেমাচুরিয়ার কজ বলি। আর যদি এজেনের জন্য বলি, তাহলে আর কি করবো? যদি এজেনের জন্য টেস্ট করি, তাহলে ইউরিন করলা, ক্রিয়েটিনিন করলা, আল্ট্রাসাউন্ড করলা। এজেনের জন্য আর কি করতে হবে? পেশেন্টের হাইপারটেনশন আছে, চেস্ট এক্সরে করতে হবে, তাই না? এজেনের সেরাম ইলেক্ট্রোলাইট। সেরাম ইলেকট্রোলাইট করবো অবশ্যই, যেহেতু কিডনি ইনভলভমেন্ট হয়, তাহলে সেরাম ইলেকট্রোলাইট। আর কি করবো? আর সেরাম কি করবা? আর অ্যাকর্ডিং টু কজ, যদি 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 আমি মনে করি এই এজেন্টের আন্ডারলাইং কজ অ্যাসিলি, তাহলে কি করব? আমরা তো বলেই দিলাম, একটা যে ক্রাইটেরিয়াটা দিলাম, আমি যে ছবি তোমাদের দেখাইলাম, যে রেশের ছবি দেখাইলাম, এই পেশেন্টটা মানে আলটিমেট কজ হচ্ছে অ্যাসিডি। হ্যাঁ, তাহলে আমরা তো বললাম এই যে একটা এনটিডিএনএ অ্যান্টিবডি দেখতে পারেন। এনটিডিএ, ভেরি গুড ভেরি গুড। আফরিন বলছো নাকি? তাহলে এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার, অ্যান্টিডিএনএ না, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এন এনটিডিএস ডিএনএ, এনটিডিএস ডিএনএ, অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড, মানে ডিএনএ এর এগেইনস্ট অ্যান্টিবডি। হ্যাঁ, এএনএ মানে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, নিউক্লিয়াসের এগেইনস্টে। আরো স্পেসিফিক যাই, আরো স্পেসিফিক মানে কি? নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে জিন থাকে, জিনের ভিতরে ডিএনএ থাকে, এই ডিএনএ এর এগেইনস্ট অ্যান্টিবডি। তাহলে এএনএ, এনটিডিএস, বইটি দেখে নিও, এনটিডি ছোট হাতের ডি, ডিএস ডিএনএ অ্যান্টিবডি। কেন এগুলা এগুলা কেন করলাম? আমরা যে সিনারিওটা দিছি, আমরা যে ছবিটা দেখাইছি, একটা ছবি দিয়ে বললাম এই পেশেন্টটা ভাস্কুলাইটিস, এই পেশেন্ট সাফার ফ্রম দা, কি বলছি? এসিলি। কেন বললাম? এসিলি এই যে পায়ে যে র্যাশ দেখাইছি, র্যাশ দেখাইছি না? তাহলে জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা বললাম এই পেশেন্টটা এসিলি। তাহলে যদি পেশেন্টের আন্ডারলাইং কজ এই এজেন্টের আন্ডারলাইং কজ এসিলি হয়, তাহলে এসিলির জন্য আমরা কি করব? আসিফুর, Sir, anti-nuclear antibody and anti-DSDN antibody. ডিএনএ অ্যান্টিবডি, ভেরি গুড। যদি আন্ডারলাইং কজ এসিলি হয়। আর কি টেস্ট করব? আর কি টেস্ট করব? দেখি বুদ্ধি করে বলো, আর কি টেস্ট করব? আর কি টেস্ট করব? Bacteriological and serological test. ব্যাকটেরিওলজিক্যাল করো। যদি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল সাসপেক্ট করো, যদি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল সাসপেক্ট করো, তাহলে এসও টাইটার করো। যদি পোস্ট সিবিসি করো, সিবিসি অবশ্যই করতে হবে। আর যদি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল সাসপেক্ট করো, তাহলে আমরা তো শুরুতেই বলছি, তাহলে অ্যান্টি স্টেপ এসও টাইটার করলাম, আর সিবিসি করলাম। আর কি? তা লিভার ফাংশন টেস্ট করতে লিভার পারেন। ফাংশন এখানে অতটা ইম্পর্টেন্ট না, এর মধ্যে আরো ইম্পর্টেন্ট আছে। আর কি করবো বলো? Immunological test. Serum complement C3 and ভেরি C4. গুড। কে বলছো একথা? কে বলছো? কে, সাকত বলছো নাকি? না, Siam sir. হ্যাঁ, Siam Hussain. সিয়াম হোসেন, তুমি তো ইয়ে নাই, তোমার ছবি দেখা যায় না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কমপ্লিমেন্ট করব। কমপ্লিমেন্ট কেন করব বলো তো? স্যার এখানে ডিক্রিজ হয়ে যায় স্যার। কমপ্লিমেন্ট কেন ডিক্রিজ হয় সেটা বলো। ইনফেকশন এই যে আমরা স্যার বললাম, এখানে আমরা যে মূল কারণটা কি বললাম? মূল কারণটা বললাম ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, তাই না? ইনফ্লামেশন যখন হয়, তখন এখানে ইনফ্লামেটরি মেডিয়েটর আসে, কমপ্লিমেন্ট আসে, সাইটোকাইন আসে, লিউকেটিন আসে, মানে অন্য জায়গার ইনফ্লামেশন যেভাবে হয়, এখানেও সেম একই ফেনোমেনা হয়। আফরিন, বোঝা যাচ্ছে? হ্যাঁ। একই ফেনোমেনা ইনফ্লামেশন হয়। তাহলে এই যে মেডিয়েটর গুলো আসলো, আলটিমেট মেডিয়েটর গুলো কি হয়? কনজাম্পট হয় না? আলটিমেট জি স্যার। মেডিয়েটর গুলো কি হয়? কনজাম্পট হয়। তাহলে কনজাম্প যদি হয়, তাহলে কমপ্লিমেন্ট কি হবে? C3 C4 এগুলো কমপ্লিমেন্ট কমে যাবে, হাইপো কমে কমপ্লিমেন্ট যাবে। হবে। কারণ এগুলো এসে এখানে কি হয়? এখানে এসে ইউজড হয়। হ্যাঁ, ইউজড হয়। ইউজড হয় কেন? এখানে ইনফ্লামেশন হয়, তারা আসে, আইসা ইউজড হয়, ইউজড হওয়ার কারণে কমপ্লিমেন্টটা কমে যায়, তাহলে হাইপো কমপ্লিমেন্টে হবে। আর কি করব? যদি আলটিমেট শিওর করতে যাই, তাহলে কি করতে হবে? এতগুলো তো করলা এজেনের কারণ বের করার জন্য। আর যদি Sir, renal শিওর, biopsy. রেনাল বায়োপসি করতে হবে। কারণ আমরা জানি এই যে গ্লোমেরুলারপ্যাথি যে হয় কিডনিতে, যে আমরা যে এতক্ষণ যে আলাপ করলাম এজিএন, এজেন অনেকগুলো ভ্যারাইটি আছে, তাই না? হ্যাঁ, যেমন মিনিমাল চেঞ্জ আছে, তারপর তোমার মেমব্রেনাস নেফ্রোপ্যাথি আছে। আমি নামগুলো বলি, তোমরা শুনো। এগুলো সবগুলোই গ্লোমেরুলার ক্যাপিলারির মধ্যে ইনভলভমেন্ট হয়, যতগুলো জিনিস আছে। তারপরে আরপিজিএন, আরপিজিএন এর মিনিং কি জানো নাকি? র্যাপিডলি
প্রগ্রেসিভ Progressing গ্লোমেরুলো নেফ্রাইটিস। তারপরে তোমার ইয়া আছে ডিফিউজ গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, হ্যাঁ, ডিফিউজ প্রলিফারেটিভ ডিপিজিএন আছে, ডিফিউজ প্রলিফারেটিভ বইতে দেখো। তারপর লুপাস নেফ্রাইটিস আছে, মেসেঞ্জার ক্যাপিলারি আছে। এগুলা এতক্ষণ কি যে আমরা শুরুতে যে বলছিলাম যে ছবিটা আমি দিয়েছিলাম গ্লোমেরুলার ক্যাপিলারি যে শুরুর যে ছবিটা দেখেছিলাম খেয়াল আছে? হ্যাঁ, ওই যে এফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল, পড্রোসাইট, এই গ্লোমেরুলার ক্যাপিলারিতে যখন ইনভলভমেন্ট হয়, কেউ আছে মেনি ইনভলভমেন্ট বেশি করে, কেউ আছে এন্ডোথেলিয়াল লুমিন ইনভলভমেন্ট বেশি করে, কেউ আছে পডোসাইটে ইনভলভমেন্ট করে। আলটিমেটলি এখানে কমপ্লিমেন্ট আসবে, সাইটোকাইন আসবে, কেমোকাইন আসবে, আইসা ফাইব্রোসিস হবে আলটিমেটলি, তাই না? আমরা ছবিটা এখন আমি আনতে পারতেছি না, তোমাদের যে শুরুতে যে ছবিটা দেখলাম বইতেই দেখে নিও ছবিটা, হ্যাঁ। তো এই যে ইনভলভমেন্ট গুলা হয়, এই ইনভলভমেন্ট গুলার কারণে কি হয়, কিডনির চেঞ্জটা কত হয়, কিডনির গ্লোমেরুলার ক্যাপিলারি এবং অ্যাডজয়নিং টিস্যুতে যে চেঞ্জটা হয়, এই চেঞ্জটা যদি আমরা দেখতে যাই তাহলে কি করতে হবে, রেনাল বায়োপসি। রেনাল বায়োপসি করে। আমরা কেন রেনাল বায়োপসি করবো, কারণ এক একটার এক এক চিকিৎসা, মিনিমালের এক চিকিৎসা, তারপর মেমব্রেনাস নেফ্রোপ্যাথির এক চিকিৎসা, মেসেঞ্জার ক্যাপিলারির এক চিকিৎসা, র্যাপিডলি প্রগ্রেসিভের এক চিকিৎসা, তাই না? আমরা যে নামগুলো বললাম আরপিজিএন, বইতে দেখো, ডেভিশন দেখো, এই ছবিগুলো আছে, হ্যাঁ, এক একটার এক এক চিকিৎসা। আমি যাই এখানে, এই দেখো এগুলো কি, এই দেখো নাম বলছে, দেখছো না ছবিতে, দেখতেছো? এই যে নরমাল, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই যে এটা হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তুমি নামগুলো জানলে হবে। মেমব্রেনাস, তার মানে এই কিডনির যে গ্লোমেরুলার ক্যাপিলারি এফারেন্ট ডিফারেন্ট এগুলোর মধ্যেই ইনভলভমেন্টটা হয়। হুম, এখন এগুলোর মধ্যে যে ইনভলভমেন্ট হয়, তাহলে আমি দেখতে গেলে কি করতে হবে, রেনাল বায়োপসি। স্যার। কারণ বায়োপসি ছাড়া আর কোনো সুযোগ আছে, বোঝার জন্য? হ্যাঁ, না স্যার। না, না তাহলে স্যার। অবশ্যই বায়োপসি করতে হবে। এখন বায়োপসি যদি এখন আমি বলি, বায়োপসি করার উদ্দেশ্যটা কি, বায়োপসি এই যে আমরা যে বিভিন্ন নাম বললাম, কোনটাকে বললাম মেমব্রেনাস, কোনটাকে বললাম মিনিমাল মানে জাস্ট মিনিমাল চেঞ্জ, মেমব্রেনাস মানে মেমব্রেনের মধ্যে চেঞ্জটা বেশি হবে, র্যাপিডলি প্রলিফারেটিং মানে তাড়াতাড়ি হবে, প্রগ্রেসিভ মেমব্রেনোপ্যাথি হবে। এইগুলা বায়োপসি ওলারা বলে দিবে কোনটার মধ্যে কোন সেল আছে, কোনটার মধ্যে কোন ইনফ্লামেটরি সেল আছে, কোনটার মধ্যে মেমব্রেন ইনভলভমেন্ট আছে, এগুলা বায়োপসি বলে দিবে। উদ্দেশ্য একটাই, কারণ এক একটার এক এক চিকিৎসা, বুঝছো না? কি এক একটার এক এক চিকিৎসা, কোনটার যদি ইনফ্লামেশন থাকে এক চিকিৎসা, যদি মেমব্রেনাস ইনভলভমেন্ট থাকে এক চিকিৎসা। এই জন্যই চিকিৎসার ভেরিয়েশনের জন্য আমার কি করতে হবে, রেনাল বায়োপসি করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আসো আমরা এজেন্টের চিকিৎসা কি দিব। মোটমাট কথা মনে রাখো, এজেন্টটা যদি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা সেলফ লিমিটিং, বুঝছো না? আমি যদি তাকে সাপোর্টিভ চিকিৎসা দিই, অটোমেটিক 2 থেকে 3 সপ্তাহ পরে তার এটা সেলফ লিমিটিং কারেকশন হয়ে যাবে, কোনো চিকিৎসাই লাগবে না। যদি ইনফ্লামেটরি না হয়, যদি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল হয়, অন্যগুলোর ক্ষেত্রে চিকিৎসা লাগবে। তাই চিকিৎসা কি দিব, যেহেতু আমরা বলছি পেশেন্ট লেগ ইডেমা আছে, এইভাবে ফেশিয়াল ইডেমা আছে, সল্ট এন্ড ফ্লুইড রেস্ট্রিকশন, অবশ্যই রেস্ট্রিকশন, সল্ট এন্ড, কারণ কিডনি তো সল্ট বের করতে পারতেছে না। আরো এলডোস্টেরন অ্যাক্টিভেশন হয়ে তোমার কি হচ্ছে, ডায়াবেটিক্স দিতে পারি। ডায়াবেটিস পরে দিব, এলডোস্টেরন অ্যাক্টিভেশন এর সেকেন্ডারি হাইপারটেনশন, তাহলে সল্ট এন্ড ওয়াটার রেস্ট্রিকশন, ফ্রুটস রেস্ট্রিকশন, কারণ এখানে রেনাল ফেলিওর, এই জন্য ফ্রুটস এর মধ্যে পটাশিয়াম থাকে, এই জন্য তাহলে সল্ট এন্ড সোডিয়াম রেস্ট্রিকশন, সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন একই জিনিস, প্রিভিয়াস আউটপুট প্লাস 500। হ্যাঁ, তারপরে কি তোমরা কিন্তু সবার কিন্তু ক্যামেরা অন না, এই 4-5 জনের ক্যামেরা অন, বাকি সবাই ক্যামেরা অফ করে রাখছো। আমি সবাইকে দেখতে পারলে আমার একটু সুবিধা হইতো আর কি, তোমাদেরও সুবিধা হইতো, বুঝতে পারছো? ক্যামেরা যাদের অফ করা আছে ক্যামেরা অন করো, ক্যামেরা যাদের অফ করা আছে ক্যামেরা অন করো। আবির, বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে সল্ট রেস্ট্রিকশন, তারপরে ফ্লুইড রেস্ট্রিকশন, তারপরে আমরা কি করলাম, ফ্রুটস রেস্ট্রিকশন, হ্যাঁ জি স্যার। ঠিক আছে? তারপরে স্যার। আসো, এই যদি আমরা যদি এই জেনের পেশেন্টকে এগুলো চিকিৎসা দিই, কোনো চিকিৎসা না দিয়ে সল্ট রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, ফ্রুটস রেস্ট্রিকশন এন্ড বেড রেস্ট, তাহলে কিন্তু অটোমেটিক ইনফেকশন কমে যায়, পোস্ট অপারেটিভ ইনফেকশন কমে যায়, কিডনির ফ্লো অটোমেটিক কারেকশন হয়ে যায়। কিডনিকে রেস্টে রাখতে পারলে কিডনির ব্লাড সাপ্লাই অটোমেটিক রেগুলার হয়ে যায়, এবং ব্লাড সাপ্লাই যখনই রেগুলার হবে তখনই কি হবে, ব্লাড সাপ্লাই রেগুলার হওয়া মাত্র কি হবে, কিডনির ফ্লো বাড়বে, সাপ্লাই বাড়বে, সেকেন্ডারি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন কমে যাবে, হাইপারটেনশন কমে যাবে, তাই না? হ্যাঁ, জি স্যার। এটাও কিন্তু একটা চিকিৎসা, এই জন্য বলে আপনি এগুলাকে কন্ট্রোল রাখেন।
তাহলে যদি আমরা পেশেন্টকে রেস্টে দেই, কি রেস্ট? বেড রেস্টে দিই, তাহলে আমার প্রথম চিকিৎসা হবে বেড রেস্ট। কেন? যদি আমি কিডনিটাকে রেস্টে রাখি তাহলে কিডনির ফ্লোটা কি হবে? বাড়বে। কিডনির ফ্লোটা বাড়বে। আমরা যে শুরুতে যে বলছিলাম কিডনির ফ্লো কমে, গ্লোমেরুলার ক্যাপিলারি ইনজুরি হয়। ইসরাত, তুমি লেখো নাকি সব? হ্যাঁ? লিখতেছ? সব বইতে আছে। আমি তো বইয়ের বাইরে কিছু, তুমি শোনো আমি যা বলি। লেখার দরকার নেই। তাহলে এই যে আমাদের যে শুরুতেই যে আমরা বলছিলাম কিডনির ফ্লো কমে যায়। কিডনির ফ্লো কমে যাওয়ার কারণে কি হয়? সেকেন্ডারি রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন অ্যাক্টিভেশন হয়। এগুলো অ্যাক্টিভেশন হওয়ার কারণে তো আমার কি হয়? হাইপারটেনশন হয়, লেগিডেমা হয়, তাই না? জি স্যার। সেকেন্ডারি সল্ট ওয়াটার রিটেনশন। আমি যদি কিডনিটাকে রেস্টে রাখতে পারি, ইনফ্লামেশন তো তোমরা জানো যে কোনো জায়গায় ইনফ্লামেশন 1 থেকে 2 সপ্তাহে এমনি কমে যায়। এটা বডির নরমাল ফেনোমেনা। তাহলে এই যে পোস্ট স্ট্রেপ্টোককে যদি হয়ে থাকে আমার ইনফ্লামেশনটা এমনি কমে যাবে। আমি জাস্ট কিডনিকে কি করবো? রেস্টে রাখবো। কিডনিকে রেস্টে রাখতে কি করতে হবে? পেশেন্টকে রেস্টে রাখতে হবে, হাঁটাচলা কম করবে। এই জন্য আমরা বলি বেড রেস্ট। এই জন্য পেশেন্ট চিকিৎসা বলি বেড রেস্ট। উদ্দেশ্য কি? কিডনিটাকে রেস্টে রাখা, জিএফআর যাতে বাড়ানো। জিএফআরটা বাড়ানো। জিএফআরটা যখন বাড়বে অটোমেটিক সেকেন্ডারি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন বাড়বে না কমবে? এই যে কমবে কিডনি স্যার। কমবে স্যার, কমবে। কেন? রেস্টে যখন রাখবো, যখন ফ্লো বাড়াবো, সরি হ্যাঁ ঠিকই আছে, যখন আমি কিডনি নরমাল ফ্লো বাড়াবো তখন সেকেন্ডারি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন কমবে। তো যখন সেকেন্ডারি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, এইটুকু পর্যন্ত বোঝা গেছে? বুঝতে পারছো? জি স্যার। তোমাদের সাথে ফরেনার স্টুডেন্ট নাই? এরা তো কোনো রেসপন্সই করে না, কেউই কোনো রেসপন্স করে না। ফরেনার স্টুডেন্টটা নাই তোমাদের সাথে? তো যাই হোক, তাহলে তাহলে আমি বেড রেস্টে দিব। বেড রেস্টে দিলে আমার সেকেন্ডারি সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হয়ে যেটা হচ্ছে সেটা কমে যাবে। কমে গেলে আমার হাইপারটেনশন কারেকশন হয়ে যাবে, সল্ট এন্ড ওয়াটার রিটেনশন কারেকশন হয়ে যাবে। এর আগে আমরা শুরুতে কি করছি? সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করছি, তারপরে ফুড সাবস্টিটিউশন করছি। হ্যাঁ, এরপরে আমরা কি করলাম? এরপরে যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিব। না, অ্যান্টিহাইপারটেনসিভ, ব্লাড প্রেশার যদি বেশি থাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করার জন্য আমরা কি দিব? অ্যান্টি হাইপার। এখানে আমরা হাইপারটেনসিভ ড্রাগ। অ্যান্টিহাইপারটেনসিভ। তবে কথা আছে, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ এই সমস্ত পেশেন্ট আমরা তো দেখি, তোমরা ক্লিনিক্যালি তো দেখবা, হয়তো দেখছো, এই জেনের যে সমস্ত পেশেন্টের হাইপারটেনশন নিয়ে আসে। আমরা আজকে যে পেশেন্টটা শুরু করছিলাম তার ব্লাড প্রেশার কত ছিল? শুরুতে যে বলছিলাম আমরা যে পেশেন্ট 160/110 160/110 ছিল, তাই না? এবং এটাও নিশ্চিত, এই আমরা যেহেতু বলছি এটা অটোমেটিক কারেকশন হয়ে যায়, এই ব্লাড প্রেশারও কিন্তু কারেকশন হয়ে যাবে। তবে যদি পারসিস্টেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিব। অনেক ক্ষেত্রে শুরুতে ব্লাড প্রেশার বেশি থাকে, এই জন্য আমরা ইনিশিয়ালি কিছুদিন অ্যান্টিহাইপারটেনসিভ দিই, কিছুদিন পরে এমনি কমে যায়। হ্যাঁ, তাহলে আমরা ঠিক আছে একটা অ্যান্টিহাইপারটেনসিভ প্রোডাক্ট রাখলাম। আর লেগিডেমা, ফেশিয়াল এডিমা কমার জন্য আমরা কি দিব? কি দিব? ডায়োরেটিক্স। ডায়াবেটিস দিব। ডায়াবেটিস দেওয়ার এখানে দুইটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? এদিকে আসনা বলো তো, দুইটা উদ্দেশ্য বলো। কি দুইটা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য হলো আমার কি? কিডনির ফ্লোটা বাড়ানো। আমরা তো বলছি কিডনির ফ্লো কমে যায়, তাই না? ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হওয়ার কারণে কিডনির ফ্লোটা কমে যায়, আমরা শুরুতেই বলছি। তাহলে আমার একটা উদ্দেশ্য হলো কিডনির ফ্লোটা কি করা? বাড়ানো। আরেকটা উদ্দেশ্য কি? ইলেকট্রোলাইট ব্যালেন্স। না, আরেকটা উদ্দেশ্য কি? হ্যাঁ, একটা উদ্দেশ্য তো বললাম কিডনির ফ্লো বাড়ানো, আরেকটা উদ্দেশ্য কি? ওই যে সেকেন্ডারি ইয়ে হয়েছে তোমার লেগিডেমা হয়েছে, লেগিডেমা কমাইতে হবে না? হ্যাঁ, ইডেমা কমাইতে হবে না? ওই এই দুইটা। তাহলে একটা উদ্দেশ্য হলো আমরা কি বললাম? আমরা দুইটা জিনিস বলছি, আমরা ডায়াবেটিস দিব। একটা হচ্ছে যে লেগিডেমা আছে, লেগিডেমা কমানো। হ্যাঁ, আর আরেকটা উদ্দেশ্য কি বলছি? জিএফআর জিএফআর বাড়ানো। তাহলে এই দুইটা কারণে আমরা কি দিব? ডায়াবেটিস দিব। আর আমরা অ্যান্টিহাইপারটেনসিভ প্রোডাক্ট বললাম, শুরুতে আমরা অনেক ক্ষেত্রে দেই ব্লাড প্রেশার কমার জন্য, কিন্তু কিছুদিন পরে কি হয়? ব্লাড প্রেশার যখন কমে যায় তখন আমরা অটোমেটিক কি করি? আমরা ইয়ে দেই না, ওই অ্যান্টিহাইপারটেনসিভ প্রোডাক্ট দেই না। আর কি করবা? আর এই পেশেন্ট আর কি করতে হবে? স্যার যদি ইনফ্ল্যামেটরি কজ থাকে। যেহেতু পোস্ট স্ট্রেপ্টোককাল বলছি তাহলে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব। পোস্ট স্ট্রেপ্টোককাল আমরা বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস, তাই না? পোস্ট স্ট্রেপ্টোককাল কার দ্বারা হয়? বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস না? যার জন্য আমরা কি দিব? আমরা এখানে পেনিসিলিনটা ব্যবহার করি। পেনিসিলিন, বুঝছো না? পেনিসিলিন আমরা পেন বি দিই বা যে কোনো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই। ঠিক আছে, আমরা অ্যান্টিবায়োটিক দিব। যাতে উদ্দেশ্য কি? একটা হলো ওই ইনফেকশনটা কমানো, আরেকটা হলো যাতে সাবসিকুয়েন্ট এই অর্গানিজম দ্বারা ইনফেকশন
ওইয়া আমরা যে বলছিলাম ক্রস লিঙ্ক, যাতে ক্রস লিঙ্কটা না হইতে পারে, এই জন্য আমরা ইনফেকশনটা কন্ট্রোল করব। আর কি ঠিক আছে তো, 10 মিনিট আছে আর কি করব? হ্যাঁ 10 মিনিট আছে আর কি করব? হ্যাঁ এখন কার ক্লাস? এখন কোন স্যারের ক্লাস? এই তোমরা পরবর্তী কোন স্যারের ক্লাস? স্যার সাইকিয়াট্রি রয়্যাল স্যারের ক্লাস। শুরু হয়েছে নাকি? এটা আমি না চাললে হবে না। স্যার আপনি শেষ করলে উনি শুরু করবে স্যার। আচ্ছা তো আমি শেষ করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। আচ্ছা তো আমরা কোথায় ছিলাম? ট্রিটমেন্টে ছিলাম। আর কি ট্রিটমেন্ট করব? আর ওই যে আমরা বলছি রেনাল বায়োপসি আমরা ক্ষেত্র বিশেষ করব, যদি পোস্ট স্ট্রেপ্টোকক্কাল না হয় তাহলে আমরা কি করব? রেনাল বায়োপসি করব, তাই না? রেনাল বায়োপসি করে যে আমরা বললাম বিভিন্ন টাইপ বললাম, মেমোনাস বললাম, রেপিডলি আরপিজিএন বললাম, বিভিন্ন টাইপ বললাম, তাই না? রেনাল বায়োপসি করে ইন্ডিকেশন অফ কি? ইন্ডিকেশন অফ স্টেরয়েড এন্ড ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। এটা রেনাল বায়োপসি করে অ্যাকর্ডিং টু টাইপ বুঝে কোনো জায়গায় স্টেরয়েড, কোনো জায়গায় ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিতে হয়। বুঝছেন? এই জন্যই এই যে আমরা যে বললাম রেনাল বায়োপসি কেন করব? রেনাল বায়োপসি এই জন্যই করবো যেহেতু এটা ইনফ্লামেটরি, এটা ইমিউন কমপ্লেক্স ডিজিজ। তাহলে কোনো জায়গায় অ্যান্টি ইনফ্লামেটরি, কোনো জায়গায় কি? কোনো জায়গায় কি? স্টেরয়েড। স্টেরয়েড এবং আরেকটা কি ড্রাগ বললাম? ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। এই যে এজাথ্রায়োপ্রিন, তারপরে তোমার অনেক নাম আছে এগুলো ওষুধের, এজাথ্রায়োপ্রিন, ইমুরান, সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন, এগুলো তোমাদের নামগুলো জানলেই হবে। ঠিক আছে? তো যাক, সময় মনে হয় শেষের দিকে, তোমাদের পরবর্তী স্যার তো ক্লাস নেবেন। আমি তো শুরু করতেই এই যে টেকনিক্যাল কারণে ত্রুটি হয়ে গেল। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি? স্যার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ স্যার কোনটা দিব যদি স্যার? অ্যাকর্ডিং টু কন্ডিশন বুঝে আমরা লুসার্টান পটাশিয়ামও দেই, খুব বেশি থাকলে অ্যামলোডিপিনও দেই, বুঝছো না? লুসার্টান পটাশিয়ামও দেই আমরা, অ্যামলোডিপিনও দেই। তো বেশি দিন এটা কন্টিনিউ করতে হয় না। তো তোমরা এখন বই থেকে পড়ে ফেললো। আমি তো আসলে এই মেথডে অভ্যস্ত না, আমি তো জানি বোর্ড মুখোমুখি। যাক, তো চেষ্টা করছি তোমাদের একটু বোঝানোর জন্য, বাকিটা তোমরা নিজেরা পড়ে নিয়ে আমার সঙ্গে মানে তোমাদের আর ক্লাস আবার নতুন করে শিডিউল দিবে নাকি? ও দাদা চলে আসছেন, রয়েল দা, আমি ছাড়ছি। স্যার থ্যাংক ইউ। হ্যাঁ, তো এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো। হ্যাঁ, গুড বাই। হ্যাঁ।